সম্মানিত শিক্ষার্থী বন্ধুরা, করোনার এই বিশ্ব মহামারীর সময়ে তোমরা সকলেই সুস্থ আছো, নিরাপদে আছো, সামাজিক দূরত্ব মেনে ভালো আছো, এই প্রত্যাশা নিয়ে তোমাদের সামনে উপস্থিত হয়েছি। আমি মোহাম্মদ আবু আবদুল্লাহ, সহকারী অধ্যাপক, জীববিজ্ঞান বিভাগ, বাগাতিপাড়া মহিলা ডিগ্রি কলেজ। আজকে আমাদের আলোচ্য বিষয় হচ্ছে মেন্ডেলের দ্বিতীয় সূত্রের ব্যতিক্রম। মেন্ডেলের দুইটা সূত্র আছে। মেন্ডেলের পুরো নাম তোমরা জানো, গ্রেগর জোহান মেন্ডেল। গ্রেগর জোহান মেন্ডেলকে বংশগতিবিদ্যার জনক বলা হয়। তার দুইটা সূত্র আছে, প্রথম সূত্র আর দ্বিতীয় সূত্র। আজকে দ্বিতীয় সূত্রের একটা ব্যতিক্রম নিয়ে তোমাদের সঙ্গে আলোচনা করব। ব্যতিক্রমটার নাম হচ্ছে দ্বৈত প্রচ্ছন্ন এপিস্টাসিস, ইংরেজিতে বলে ডুপ্লিকেট রিসেসিভ এপিস্টাসিস। দ্বিতীয় সূত্রের অনুপাত হচ্ছে 9:3 অনুপাত 9:3:1। এটা হচ্ছে দ্বিতীয় সূত্রের অনুপাত। আমরা আজকে যে ব্যতিক্রমটা করবো সেখানে 9:3:1 এর পরিবর্তে আমরা পাবো হচ্ছে 9:7 অনুপাত। 9:7 অনুপাত, যাকে বলে হচ্ছে দ্বৈত প্রচ্ছন্ন এপিস্টাসিস বা ডুপ্লিকেট রিসেসিভ এপিস্টাসিস। বিষয়টা আমাদের জন্য জানা জরুরি। আমি আশা করব তোমরা মনোযোগ সহকারে শুনলে বিষয়টা সম্পর্কে স্পষ্ট ধারণা পাবে। তাহলে আসো, দ্বৈত প্রচ্ছন্ন এপিস্টাসিসটা কি জিনিস আমরা একটু শুনি। বলছে ভিন্ন ভিন্ন লোকাসে অবস্থিত প্রচ্ছন্ন জিন যখন তার প্রকট জিনের বৈশিষ্ট্য প্রকাশে বাধা দেয়, তখন সেই ঘটনাকে বলছে ডুপ্লিকেট রিসেসিভ এপিস্টাসিস। ভিন্ন ভিন্ন লোকাসটা কি জিনিস তোমাদের সঙ্গে আলোচনা করেছি আমি। লোকাস হচ্ছে ক্রোমোজোমে জিনের অবস্থানকে বলা হয় লোকাস। তাহলে দ্বৈত প্রচ্ছন্ন এপিস্টাসিস কি জিনিস আসলে আমরা দেখি। ভিন্ন ভিন্ন লোকাস, স্মল এ ক্যাপিটাল বি ক্যাপিটাল বি, আমি লিখলাম। ভিন্ন ভিন্ন লোকাসে অবস্থিত জিন যখন তার নন অ্যালিলিক জিনের কার্যকারিতা প্রকাশে বাধা দেয়। নন অ্যালিল, তাহলে অ্যালিল কি জিনিস আসলে আমাদের প্রশ্ন যাবে। অ্যালিল কি জিনিস? অ্যালিল হচ্ছে ক্রোমোজোমে জিনের অবস্থান, যাকে বলছে লোকাস। আমরা জানি কি যে একটা বৈশিষ্ট্য প্রকাশের জন্য এক জোড়া জিন দায়ী থাকে। দু একটা ব্যতিক্রম করে আমরা আলোচনা করব। এই এক জোড়া জিনের একটাকে অপরটার অ্যালিল বলে। কি বলে? একটাকে অপরটার অ্যালিল বলে। একই লোকাসে অবস্থিত জিন দুটার একটাকে অপরটার অ্যালিল বলে। আর লোকাস হচ্ছে এই যে অবস্থান, ক্রোমোজোমের বাহুতে জিনের অবস্থান, এই দুটা জিন বলছে তার নন অ্যালিল কি? নন অ্যালিল এই এ এই বি এর নন অ্যালিল, আবার এই বি এই এ এর নন অ্যালিল। এখন বলছে দ্বৈত প্রচ্ছন্ন এপিস্টাসিসের সংজ্ঞাটা কি? আমাদের এই সংজ্ঞা আকারে দিতে হয়। তাহলে বলতে হবে ভিন্ন ভিন্ন লোকাসে, এই একটা লোকাস, এই একটা লোকাস, ভিন্ন ভিন্ন লোকাসে অবস্থিত প্রচ্ছন্ন জিন। আমরা প্রচ্ছন্ন জিন মানে কি? যে জিনটা বৈশিষ্ট্য প্রকাশ করতে পারে না, সেই জিনটাকে বলি প্রচ্ছন্ন জিন। তাকে আমরা ছোট হাতের অক্ষর দিয়ে প্রকাশ করি। এখানে ছোট হাতের এ দিয়ে আমরা প্রকাশ করেছি, আর বড় হাতের ডি। এই ছোট হাতের এ হচ্ছে প্রচ্ছন্ন জিন। প্রচ্ছন্ন জিন সাধারণত বৈশিষ্ট্য প্রকাশ করতে পারে না, কিন্তু এখানে আমরা দেখব কি যে দ্বৈত প্রচ্ছন্ন এপিস্টাসিসের ক্ষেত্রে প্রচ্ছন্ন জিন দুইটা যখন একসঙ্গে হবে, তখন দ্বৈত যখন দুইটা একসঙ্গে হবে একই রকম জিন, তখন তার প্রকট জিনের বৈশিষ্ট্য প্রকাশে বাধা দিবে। তার একটা প্রকৃষ্ট উদাহরণ হচ্ছে মানুষের জন্মগত মুখ বধিরতা হচ্ছে দ্বৈত প্রচ্ছন্ন এপিস্টাসিসের একটা অন্যতম উদাহরণ। আসো আমরা আজকের ক্লাসে মানুষের জন্মগত মুখ বধিরতা কিভাবে হয়, আর সেই ক্ষেত্রে মেন্ডেলের সূত্রের দ্বিতীয় সূত্রের কিভাবে ব্যতিক্রম হয় সে বিষয়টা নিয়ে আলোচনা করব। মানুষের মুখ ও বধিরতা জন্মগত দ্বৈত প্রচ্ছন্ন এপিস্টাসিসের কারণে হয়ে থাকে। কি হয়? এখানে আমরা একটা বিষয় ধরে নিই, ব্যাখ্যা করে দিন, তাত্ত্বিক ব্যাখ্যা। এখানে আমাদের লিখতে হবে, ধরা যাক
ধরা যাক, কি ধরবো আমরা, ধরা যাক স্বাভাবিক বাক বা কথা বলার জন্য স্বাভাবিক কথা বলার জন্য দায়ী জিন। স্বাভাবিক কথা বলার জন্য দায়ী জিন কি? স্বাভাবিক কথা বলার জন্য দায়ী জিন হচ্ছে ক্যাপিটাল ডি, ক্যাপিটাল ডি। কেন দুটা ডি লিখলাম? আমরা জানি কি যে একটা বৈশিষ্ট্য প্রকাশের জন্য দুইটা জিন দায়ী থাকে, তাহলে স্বাভাবিক কথা বলার জন্য দায়ী জিন হচ্ছে ক্যাপিটাল ডি, ক্যাপিটাল ডি। আর স্বাভাবিক কথা না বলতে পারার জন্য দায়ী জিন হচ্ছে স্মল ডি, স্মল ডি। কথা বলতে না পারার জন্য যে জিন বাধা সৃষ্টি করে সেই দিনটাকে হচ্ছে কথা বলতে না পারা। তার মানে হচ্ছে বধিরতার জন্য, দায়ী জিন স্মল ডি, স্মল ডি। স্বাভাবিক কথা বলার জন্য যে জিন কাজ করে তাকে আমরা ধরে নিলাম ক্যাপিটাল ডি, ক্যাপিটাল ডি। আর কথা বলতে না পারা বা বধিরতার জন্য দায়ী জিন ধরে নিলাম আমরা হচ্ছে স্মল ডি, স্মল ডি। আর স্বাভাবিক শোনার জন্য স্বাভাবিক শোনার জন্য দায়ী জিন ক্যাপিটাল ই, ক্যাপিটাল ই। আর বধিরতার জন্য দায়ী জিন স্মল ই, স্মল ই। তাহলে আমরা জন্মগত মুখ বধিরতা নিয়ে কথা বলব। স্বাভাবিক কথা বলার জন্য আমরা দুটা জিনকে ধরে নিলাম ক্যাপিটাল ডি, ক্যাপিটাল ডি। আর কথা বলতে না পারার জন্য মুখ মানে হচ্ছে যার মধ্যে ভাষা নাই তাকে বলে মুখ, আর যে কানে শুনতে পারে সে হচ্ছে বধির। মুখের জন্য দায়ী জিন হচ্ছে স্মল ডি, স্মল ডি। স্বাভাবিক শোনার জন্য দায়ী জিন ক্যাপিটাল ডি, ক্যাপিটাল ডি। বধিরতার জন্য দায়ী জিন স্মল ই, স্মল ই। আসো আমরা এটা মুখে দিই। এখন আমরা বিষয়টা নিয়ে বোর্ডে আলোচনা করব, তোমরা একটু খেয়াল করবে। বলছে যে পিতা মাতা, একটা সন্তান জন্মগ্রহণ করতে হলে তার একজন পিতা থাকবে এবং একজন মাতা থাকবে। এখানে বলছে পিতা মাতা কি আমরা নিলাম ক্যাপিটাল ডি, ক্যাপিটাল ডি, স্মল ই, স্মল ই, স্মল ডি, স্মল ডি, ক্যাপিটাল ই, ক্যাপিটাল ই। পিতা মাতা এখানে এটা জিনোটাইপ। আর ফিনোটাইপ কি? এটা ধরলাম পুরুষ, এটা হচ্ছে স্ত্রী। ফিনোটাইপ হচ্ছে দেখো যে আমরা স্বাভাবিক কথা বলার জন্য দায়ী যে জিন সেটা ধরেছিলাম ক্যাপিটাল ডি, ক্যাপিটাল ডি। এখানে স্বাভাবিক কথা বলার জন্য দায়ী বাক ও শ্রবণ ক্ষম মানুষ যে জিন ছিল সেই জিনটা থাকা সত্ত্বেও মুখ বধির হয়েছে কেন? এই যে এখানে দুইটা রিসেসিভ জিন একসঙ্গে আছে, তাই এই ক্ষেত্রেও তাই, এই ক্ষেত্রেও তাই। আমরা তাহলে একটা সন্তান জন্মের জন্য পিতা মাতা ধরে নিলাম যে পিতা হচ্ছে মুখ বধির, মাও হচ্ছে মুখ বধির। এখানে এটা হচ্ছে ফিনোটাইপ, 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 পিতা মাতার ফিনোটাইপ, পিতা মাতার ফিনোটাইপ। আর এই হচ্ছে জিনোটাইপ। ফিনোটাইপ হচ্ছে বাহ্যিক বৈশিষ্ট্য আর জিনোটাইপ হচ্ছে জিনগত অবস্থা। এখানে আমরা আসো গ্যামেট করব। তোমরা জানো গ্যামেট মানে হচ্ছে জনন কোষ। গ্যামেট ক্যাপিটাল ডি, স্মল ডি, ক্যাপিটাল ডি, ক্যাপিটাল ডি, স্মল ই, ক্যাপিটাল ডি, স্মল ই। এবার আসবে হচ্ছে স্মল ডি, ক্যাপিটাল ই,
এরপর আসবে হচ্ছে স্মল ডি ক্যাপিটাল ই। এখন এটা হচ্ছে জনন কোষ, গ্যামেট। গ্যামেট মানে হচ্ছে জনন কোষ। আমরা কি জানি যে পুরুষ প্রাণীতে কোন জনন কোষ সৃষ্টি হয়, আর স্ত্রী প্রাণীতে স্ত্রী জনন কোষ বা শুক্রাণু, ডিম্বাণু। পুরুষ প্রাণীতে শুক্রাণু, স্ত্রী প্রাণীতে ডিম্বাণু। আমরা সরাসরি এখানে ক্রস দেখা দিলাম, ক্যাপিটাল ডি স্মল ডি ক্যাপিটাল ই স্মল ই, ক্যাপিটাল ডি স্মল ডি ক্যাপিটাল ই স্মল ই, ক্যাপিটাল ডি স্মল ডি ক্যাপিটাল ই স্মল ই, ক্যাপিটাল ডি স্মল ডি ক্যাপিটাল ই স্মল ই। এটা হচ্ছে F1 জেনারেশন। F1 জেনারেশনে এগুলো হচ্ছে জিনোটাইপ, ক্যাপিটাল ডি স্মল ডি ক্যাপিটাল ই স্মল ই, সব ক্ষেত্রে একই রকম হয়েছে। তাহলে কি হবে, F1 জেনারেশনের যে সন্তানগুলো হবে সবগুলাই হবে স্বাভাবিক। কেন স্বাভাবিক হয়েছে? তোমাদের আগে বলেছি যে রিসেসিভ জিন দুইটা যদি একই রকম, এখানে দুইটা রিসেসিভ জিন আছে কিন্তু স্মল ডি একটা স্মল ই একটা, রিসেসিভ জিন দুইটা যদি একই রকম না হয় তাহলে স্বাভাবিক বৈশিষ্ট্য প্রকাশে বাধা দিতে পারবে না। দ্বৈত প্রচ্ছন্ন এপিস্টেসিসটা এই জিনিস যে রিসেসিভ জিন দুইটা যখন একই রকম হবে তখন প্রকট জিনের কার্যকারিতা প্রকাশে বাধা দিবে। যেহেতু প্রকাশ করতে বাধা দিতে পারেনি, এই জন্য এখানে এই ফিনোটাইপ যে সবগুলো সন্তানই, সবগুলো সন্তান সন্তান ই স্বাভাবিক, স্বাভাবিক বাক ও শ্রবণক্ষম। শ্রবণক্ষম অর্থাৎ আমরা যেরকম কথা বলতে পারি এবং শুনতে পারি, মুখ বধির পিতামাতার মধ্যে যদি বিয়ে হয়, মুখ বধির দম্পতির F1 জেনারেশনের এটা হচ্ছে ফিনোটাইপ। ফিনোটাইপ প্রত্যেকটা সন্তান, যত সন্তান হবে F1 জেনারেশনে, F1 মানে হচ্ছে প্রথম জেনারেশনের যত সন্তান হবে সবগুলাই হবে স্বাভাবিক, স্বাভাবিক বা ও শ্রবণক্ষম। এখন আমরা দেখব মেন্ডেল কি বলছিলেন যে প্রথম সংকরে প্রকট বৈশিষ্ট্যগুলো প্রকাশ পাবে। এখানে দেখলাম আমরা যে প্রকট বৈশিষ্ট্য কি, স্বাভাবিক বাক ও শ্রবণ, মানে স্বাভাবিক শুনতে পাওয়া এবং কথা বলার যে বৈশিষ্ট্য, এটা হচ্ছে প্রকট বৈশিষ্ট্য। প্রকট বৈশিষ্ট্যটা প্রকাশ পাইল। এখন আমরা দ্বিতীয় জেনারেশন করব। এখন বলছে দ্বিতীয় জেনারেশন বা F2 জেনারেশন কীভাবে করতে হয়। F1 জেনারেশনের সদস্যদের ভিতর বা সন্তানদের ভিতর যে ক্রস, সেটাই হচ্ছে F2 জেনারেশন। তোমরা তো এর আগেও দেখেছো, আমরা আলোচনা করেছি। কিন্তু কোনো সমাজ এবং জাতিতেই যেহেতু আপন ভাই বোনের ভিতর বিয়ে নিষেধ, বিয়ে ধর্মীয়ভাবে এবং সামাজিকভাবে সব ক্ষেত্রেই, তাই এই F1 জেনারেশনের অনুরূপ জিনোটাইপধারী সন্তান সন্ততির ভিতর বিয়ে দিয়ে যে ফলাফল হয়েছে সেই ফলাফলটাকেই F2 জেনারেশনের ফলাফল হিসেবে ধরে নেওয়া হয়। আসলে আমরা এটা মুছে দিয়ে F2 জেনারেশন করি। F1 গুণ F1 সমান সমান হচ্ছে F2 জেনারেশন। F1 জেনারেশনে আমরা কি দেখছি, এখানে হচ্ছে ফিনোটাইপে আমরা কি দেখছি, সবগুলো সন্তানই সবগুলোই স্বাভাবিক। সংক্ষেপে লিখলাম স্বাভাবিক। এখানেও তাই, সবগুলোই স্বাভাবিক। এখন তাদের জিনোটাইপ কি, এটা ফিনোটাইপে সবগুলো সন্তানই স্বাভাবিক। ফিনোটাইপ জিনোটাইপ কি, জিনোটাইপ হচ্ছে ক্যাপিটাল ডি স্মল ডি ক্যাপিটাল ই স্মল ই। এইবারও তাই, ক্যাপিটাল ডি স্মল ডি ক্যাপিটাল ই স্মল ই। এই যে চিহ্ন সংকেত তোমরা জানো, এই সংকেত দ্বারা পুরুষ বোঝানো হয় আর এই সংকেত দ্বারা স্ত্রী বোঝানো হয়, স্ত্রী। এইবার তাহলে সব F1 জেনারেশনের সব বাচ্চাগুলা সন্তানগুলাই স্বাভাবিক হয়েছে। ফিনোটাইপ এইবার ফিনোটাইপ লিখলাম, ওখানে লিখলাম না। এখানে হচ্ছে জিনোটাইপ কি, ক্যাপিটাল ডি স্মল ডি ক্যাপিটাল ই স্মল ই। এখানে গ্যামেট কি হবে, আসো দেখি। গ্যামেট এটা কিন্তু দ্বিতীয় বংশ। গ্যামেট হচ্ছে ক্যাপিটাল ডি, এই ক্যাপিটাল ডি ক্যাপিটাল ই ক্যাপিটাল ই ক্যাপিটাল ডি স্মল ই
ক্যাপিটাল ডি স্মল ই, আবার স্মল ডি ক্যাপিটাল ই, স্মল ডি ক্যাপিটাল ই, স্মল ডি স্মল ই, স্মল ডি স্মল ই। এইটা এইবারে হচ্ছে এরকমই হবে, ক্যাপিটাল ডি ক্যাপিটাল ই, ক্যাপিটাল ডি ক্যাপিটাল ই, ক্যাপিটাল ডি স্মল ই, ক্যাপিটাল ডি স্মল ই, স্মল ডি ক্যাপিটাল ই, স্মল ডি ক্যাপিটাল ই, স্মল ডি স্মল ই, স্মল ডি স্মল ই। এগুলো হচ্ছে গ্যামেট। এখন আমরা চেকার বোর্ডের সাহায্যে প্রমাণ করব যে এই সূত্রের ব্যতিক্রমটা 9:3:3:1 না হয়ে 9:7 কিভাবে হয়। আসলে আমরা এখানে চেকার বোর্ড করি। চেকার বোর্ডটা কি জিনিস? চেকার বোর্ড হচ্ছে একটা ছক, যে ছকের সাহায্যে আমরা মেন্ডেলের সূত্রের অনুপাতগুলো পরীক্ষা করি বা চেক করি। সেই ছকটাকে আমরা বলি হচ্ছে চেকার বোর্ড। আসলে আমরা চেকার বোর্ডটা করে ফেলি। আমরা এই জায়গাতে যখন একটা দাগ দিয়ে দেবো, একদিকে যে কোনো একদিকে পুং গ্যামেট আর একদিকে স্ত্রী গ্যামেট দেখাবো। তোমরা তোমাদের ইচ্ছা মতো এদিকে স্ত্রী গ্যামেটও দেখাতে পারো, এদিকে পুং গ্যামেটও দেখাতে পারো। এখানে গ্যামেট লিখবে, গ্যামেট গ্যামেট। আসলে এগুলো বসাই দিই, ক্যাপিটাল ডি ক্যাপিটাল ই, ক্যাপিটাল ডি স্মল ই, স্মল ডি ক্যাপিটাল ই, স্মল ডি স্মল ই। এবারে এক জিনিস, ক্যাপিটাল ডি ক্যাপিটাল ই, ক্যাপিটাল ডি স্মল ই, স্মল ডি ক্যাপিটাল ই, স্মল ডি স্মল ই। তাহলে এখন আসো আমরা ক্রস করাই, ক্যাপিটাল ডি ক্যাপিটাল ডি ক্যাপিটাল ডি ক্যাপিটাল ডি ক্যাপিটাল ই ক্যাপিটাল ই। তাহলে দেখেন যেহেতু সবগুলোই বড় হাতের অক্ষর দ্বারা হয়েছে, প্রকট বৈশিষ্ট্য এটা হচ্ছে স্বাভাবিক শ্রবণ বাক শ্রবণ। যেহেতু রিসেসিভ দিন দুটো নাই, এখানেও তাই হবে, ক্যাপিটাল ডি ক্যাপিটাল ডি ক্যাপিটাল ই স্মল ই। এটাও স্বাভাবিক হবে, ক্যাপিটাল ডি স্মল ডি ক্যাপিটাল ই স্মল ই। এখানে একটা রিসেসিভ দিন আছে, এটা স্বাভাবিক, ক্যাপিটাল ডি স্মল ডি ক্যাপিটাল ই স্মল ই। এখানে দুইটা রিসেসিভ দিন আছে, কিন্তু দুই ধরনের দিন, এই সন্তানটাও স্বাভাবিক হবে। এবার আসো ক্যাপিটাল ডি স্মল ক্যাপিটাল ডি ক্যাপিটাল ডি ক্যাপিটাল ই স্মল ই, এটাও স্বাভাবিক হবে, ক্যাপিটাল ডি ক্যাপিটাল ডি স্মল ই স্মল ই। এইটা হবে হচ্ছে তোমার মুখ বধির। কেন? এখানে দুইটা রিসেসিভ দিন এক রকমই চলে আসছে, এটা মুখ বধির। এখানে আসো ক্যাপিটাল ডি স্মল ডি ক্যাপিটাল ই স্মল ই, এটা স্বাভাবিক। কেন স্বাভাবিক? এখানে রিসেসিভ দিন দুইটা, কিন্তু দুইটা দিন দুই রকমের। দুইটা দিন একই রকম না হলে বাধা সৃষ্টি করতে পারবে না। ক্যাপিটাল ডি স্মল ডি ক্যাপিটাল ডি স্মল ডি স্মল ই স্মল ই, এটা হচ্ছে মুখ বধির হবে।
এই চিহ্ন দ্বারা, নেগেটিভ চিহ্ন দ্বারা আমরা বোঝাচ্ছি যে সে কথা বলতেও পারবে না, কানেও শুনতে পারবে না। এখানে কি আসবে? ক্যাপিটাল ডি, স্মল ডি, ক্যাপিটাল ই, ক্যাপিটাল ই। এটা হচ্ছে স্বাভাবিক। তারপরে এখানে কি আসবে? ক্যাপিটাল ডি, স্মল ডি, ক্যাপিটাল ই, স্মল ই, ক্যাপিটাল ই, স্মল ই। এটাও স্বাভাবিক হবে। স্মল ডি, স্মল ডি, ক্যাপিটাল ই, ক্যাপিটাল ই। এটা স্মল ডি, স্মল ডি, ক্যাপিটাল ই, স্মল ই। এটা মুখবধি হবে। ক্যাপিটাল ডি, স্মল ডি, ক্যাপিটাল ই, স্মল ই। এটা স্বাভাবিক হবে। ক্যাপিটাল ডি, স্মল ডি, স্মল ই, স্মল ই। এটা হচ্ছে মুখবধি হবে। স্মল ডি, স্মল ডি, ক্যাপিটাল ই, স্মল ই। এটা মুখবধি হবে। আর এখানে কোনো প্রকট দিন নাই, এটা মুখবধি হবে। স্মল ডি, স্মল ডি, স্মল ই, স্মল ই, মুখবধি। আসো তাহলে আমরা দেখি, এটা হচ্ছে ফিনোটাইপ। তাহলে ফিনোটাইপে আমরা দেখতেছি কি? ফিনোটাইপ, ফিনোটাইপ, ফিনোটাইপ কি? ফিনোটাইপ হচ্ছে বাহ্যিক বৈশিষ্ট্য। বাহ্যিক যেটা বোঝা যাবে। তাহলে 1 2 3 4 5 6 7 8 9 স্বাভাবিক বাক শ্রবণক্ষম, স্বাভাবিক বাক ও শ্রবণক্ষম সন্তান হয়েছে 9। হয়েছে কয়টা? 9। আর এখানে হচ্ছে মুখ বধির কয়টা হলো? মজিদ মুখ বধির। মুখ বধির হয়েছে, যেটা নেগেটিভ চিহ্ন দেওয়া আছে মার্কে সেটা আছে মুখ বধির 1 2 3 4 5 6 7। তাহলে মুখ বধির হয়েছে 7টা। আমরা ডুপ্লিকেট রিসেসিভ এপিস্টাসিসের একটা প্রকৃষ্ট উদাহরণ হচ্ছে, ডুপ্লিকেট রিসেসিভ এপিস্টাসিসের প্রকৃষ্ট উদাহরণ হচ্ছে জন্মগত মুখ বধিরতা। এতক্ষণ আমরা যে আলোচনা করলাম, আশা করি তোমরা বুঝতে পেরেছ। তাহলে ফিনোটাইপিক অনুপাত কি? ফিনোটাইপিক অনুপাত হচ্ছে বাইরে থেকে যেটা বোঝা যাবে সেটা হচ্ছে ফিনোটাইপিক অনুপাত। আর 9:, তাহলে এই মেন্ডেলের সূত্রের দ্বিতীয় সূত্রের ব্যতিক্রম এটা 9:3:1 না হয় 9:7 অনুপাত হয়েছে। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, আজকের আলোচ্য বিষয়টি ছিল দ্বৈত প্রচ্ছন্ন এপিস্টাসিস। দ্বৈত প্রচ্ছন্ন এপিস্টাসিস কি? ভিন্ন ভিন্ন লোক আছে, অবস্থানকারী রিসেসিভ জিন যখন তার প্রকট নন অ্যালিলিক জিনের কার্যকারিতা প্রকাশে বাধা দেয়, তখন সেই ঘটনাকে বলে ডুপ্লিকেট রিসেসিভ এপিস্টাসিস। এই ঘটনার প্রকৃষ্ট উদাহরণ বলছিলাম কি? যে জন্মগত মুখ বধিরতা। মুখ বধির মানে কি? যারা কানেও শুনতে পাবে না, কথাও বলতে পারবে না। যে জিনের কারণে শুনতে পায় সেই জিনের কারণে কথা বলতে পারে না। এখানে আমরা 2জন মুখ বধির, প্রথম জনের এখানে 2জন মুখ বধির মানুষের ভিতরে ক্রস করালাম, একজন পুরুষ আর স্ত্রী। সেখানে F1 জেনার এখানে সবগুলো বাচ্চায় দেখতে পেলাম স্বাভাবিক। তাহলে এখান থেকে একটা প্রশ্ন যদি আসে, ধরো একজন স্টুডেন্টের নাম দেওয়া হলো রিতা প্রেমিকা, তার প্রতিবেশী মুখ বধির দম্পতির সব সন্তানই স্বাভাবিক হতে দেখে অবাক হলেন। বিষয়টা স্যারে বললে স্যার বুঝিয়ে দিলেন যে রিতা কিংবা রিতার দেখা মুখ বধির দম্পতির সব সন্তান কী হবে? F1 জেনার এখানে মুখ বধির দম্পতির সব সন্তান কীভাবে স্বাভাবিক হয়? এই প্রশ্ন যদি আসে তাহলে তোমরা আশা করি এরকম প্রশ্ন আসলে উত্তর দিতে পারবে। আর দ্বিতীয় জেনারেশন দেখাবে F1 জেনারেশন, F1 জেনারেশন সমান F2 জেনারেশন। আর এইটা লিখবে, এটা হচ্ছে চেকার বোর্ড। চেকার বোর্ডটা কি জিনিস আমি বললাম? চেকার বোর্ড যে বোর্ডের সাহায্যে মেন্ডেলের সূত্রের অনুপাতগুলো পরীক্ষা করা হয়, সেটাই হচ্ছে চেকার বোর্ড। এখানে আমরা দেখলাম আসে কি? প্রথম জেনারেশনে সবগুলা সন্তান সন্ততি স্বাভাবিক হলেও দ্বিতীয় জেনারেশনে আসে তোমার সন্তান সন্ততির ভিতরে স্বাভাবিক বাকশ্রবণক্ষম হয়েছে 9টা, আর হচ্ছে মুখ বধিরতা প্রকাশ হতে 7টার ভিতরে এই অনুপাত হয়েছে 9:7। আজকে মতো এখানেই শেষ।
তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, সামাজিক দূরত্ব মেনে চলবে। আর একটা জিনিস মনে রাখবে, সার্ভাইভাল ইজ দ্য ফিটেস্ট। জলদিতে একটা কথা বলে, যারা সার্ভাইভ করতে পারবে তারাই টিকে থাকবে। এই ভাইরাসের বিরুদ্ধে আমাদের প্রতিরোধ ক্ষমতা গড়ে তুলতে হলে প্রতিদিন নিয়মিত খাদ্যাভ্যাস পরিবর্তন করতে হবে, শাকসবজি খেতে হবে, মৌসুমি ফল খেতে হবে, প্রতিদিন কিছুটা ব্যায়াম করতে হবে, পড়াশোনার পাশাপাশি তোমরা এগুলো করবে। ভালো থাকো সবাই, আল্লাহ হাফেজ।